নিটল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আজকে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। আমাদের শিরোনামেও তাই ছিল। শিরোনামটি এরকম ছিল যে 4 বছরে ফেরানো যায়নি মিয়ানমারে কাউকেও এবং এই দায় বাংলাদেশের নয়, দায়িত্ব নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীও একই রকম কথা বলেছেন। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কূটনৈতিক তৎপরতার বিকল্প আদৌ কিছু আছে কিনা? যদি না থেকে থাকে, সেই তৎপরতায় বাংলাদেশ কি সঠিক পথে আছে কিনা, আপনার মূল্যায়নটি? আমি মনে করি যে কূটনৈতিক তৎপরতার বিকল্প কিছু নেই। কারণ যখনই বিকল্পের কথা বলা হয় তখন মনে করা হয় সশস্ত্র কোনো ব্যবস্থা, কিন্তু সেটা আমি মনে করি না যে একটা সঠিক পথ হবে। কারণ তাতে আমরা সমস্যার সমাধান না করে আরো নতুন সমস্যা তৈরি করবার সম্ভাবনাই বেশি। সুতরাং ওই দিকে চিন্তা না করে কূটনৈতিক তৎপরতাকেই জোর দিতে হবে। আমরা যে তৎপরতা ইতিমধ্যে চালিয়েছি সেগুলো যে একেবারে বিফল হয়েছে বা একেবারে কোনো কাজের ছিল না সেটা বলাটা ঠিক না, কিন্তু এটাকে আরো জোরদার করতে হবে। আমাদের অনেকেই যেটা বলছেন যে আমাদের বন্ধুরা যারা আমাদেরকে সাহায্য করতে পারেন এখানে, তাদের বিভিন্ন রকমের স্বার্থ আছে মিয়ানমারে, সেই জন্য তারা আমাদের কথা শুনছেন না, তারা মিয়ানমারের কথা শুনছেন। এইখানে আমরা যদি আরেকটু সচেষ্ট হয়ে তাদেরকে বোঝাতে পারি যে মিয়ানমারে শান্তি স্থাপন হলে, মিয়ানমারে এই যে সম্প্রদায় সম্প্রদায় বিভেদ, এই জিনিসগুলো থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে, সেখানে যদি শান্তি স্থাপন হয়, তারপরে সামরিক বেসামরিক বিভেদ, এগুলো থেকে যদি তারা এইসব নানান রকমের যে সাংঘর্ষিক অবস্থা, সেখান থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে, তাহলেই যারা ওখানে বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগ ফলপ্রসূ হবে, তাদের বিনিয়োগ নিরাপদ হবে। বর্তমানে কি তাদের বিনিয়োগ নিরাপদ বা ফলপ্রসূ হচ্ছে না? সুতরাং এখনকার যে অবস্থা, এই অবস্থা টিকিয়ে থাকলে তাদের কি লাভ? তাদের আমি তো কোনো লাভ দেখছি না। একটা এই, আরেকটা হলো যে এখন যদি তারা যারা এখন ক্ষমতায় আছে তাদের উপর চাপ প্রয়োগ করে, তার ফলে যদি তারা তাদের উপর কিছুটা ক্ষুব্ধ হন, পরবর্তীতে যখন সমস্যার সমাধান হয়ে যাবে তখন যারাই আসবে তারা এইসব দেশগুলোকে বাদ দিয়ে তো নিজেদেরকে এগিয়ে নিতে পারবে না। সুতরাং এই দেশগুলোর ভয় পাওয়ার কিছু নাই মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করাতে, তাদের হারানোর কিছু নাই। সুতরাং আমরা যদি সেটা আমাদের বন্ধুদেরকে ভালো করে বোঝাতে পারি, তাহলে হয়তোবা চীন, ভারত, রাশিয়া, জাপান এরা আমাদের সাহায্য করতে আরো এগিয়ে আসবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আমাদেরকে এখানে সাহায্য করতে পারে। আপনি বলছেন যদি বোঝাতে পারি, মানে এই দীর্ঘ 4 বছর সময়ে নিশ্চয়ই আপনি বলেন অনেক কূটনৈতিক তৎপরতা হয়েছে, আন্তর্জাতিক মহল এগিয়েও এসেছিল, কিন্তু এই বোঝানোর জায়গায় কি কোনো ঘাটতি আছে, নাকি আরো বেশি আমাদেরকে এখানে বেশি জোর দিতে হবে? বছর মোটামুটি একটা তৎপরতা ভালো মতন চলেছে, তারপরে করোনা চলে এসেছে, তারপরে আপনার এই যে অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান, এখন আবার আফগানিস্তান নিয়ে সবাই ব্যস্ত, মিয়ানমার পিছনে পড়ে গেছে। তো এইসব যে নানান রকমের প্রতিকূল অবস্থা তৈরি হচ্ছে, আমাদের এই বিষয়ে যে কূটনৈতিক তৎপরতা চালাবো তার বিপরীতে প্রতিকূলতা, সেই প্রতিকূলতাগুলো তো আর আমরা তৈরি করছি না, কিন্তু এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তো সেই সব প্রতিকূলতা আমাদের মাথায় রাখতে হবে। অধৈর্য হলে চলবে না, আমাদের ধৈর্যের সাথে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর দুটো জিনিস তো চলছে, দুটো আদালতে যে বিচার চলছে, সেই বিচারগুলো যদি আরো সেখান থেকে যদি আমরা কিছু ভালো ফল পাই, তাহলেও আবার কিন্তু এই প্রক্রিয়ায় যে আমরা যে জিনিসটা চাচ্ছি যে প্রত্যাবাসনের ব্যাপারে নেগোসিয়েশনস বা সেই ব্যাপারটা এগিয়ে নিয়ে যাওয়া, সেই প্রক্রিয়া কিন্তু নতুন করে প্রাণ সঞ্চার হবে বলে আমি মনে করি। জি, মুন্সি ফয়েজ আহমেদ, ধন্যবাদ। আমি একটু এম এ আজিজের কাছে যেতে চাই এই বিষয়টি নিয়ে। একটি বিষয় হচ্ছে কোভিড এবং একই সাথে মিয়ানমারে এখন জান্তা সরকার ক্ষমতায় রয়েছে, সব কিছু মিলিয়ে কি চ্যালেঞ্জটা বেড়ে গেল? ধন্যবাদ আপনাকে। কোভিডের আগেই চ্যালেঞ্জটা বাড়াচ্ছে, কারণ আমি মুন্সি ফয়েজ ভাইয়ের সাথে আংশিক একমত পুরোটা। কারণ দেশের সারা পৃথিবীর রাজনীতি বদলে গেছে, অর্থনৈতিক যুদ্ধর প্রক্রিয়ার পরিবর্তন ঘটেছে। চতুর্থ বিপ্লবের যুগে আমরা তো, যেখানে জ্ঞান বিজ্ঞানের যুগ চলে আসছে, এই পরিস্থিতিতে এই যে কূটনৈতিক তৎপরতা একমাত্র হাতিয়ার, এটা দিয়ে কিন্তু আমরা 4 বছরে কিছু পারি নাই, একটি রোহিঙ্গাও পাঠাতে পারি নাই, আমরা 10 বছরেও পারি। আমার ধারণা, আমি তো আর কূটনীতিকের মতো এত অভিজ্ঞ নাই,
কিন্তু দেখেন এই সূচি যখন ছিল তখন আমরা কিছুটা সিভিল ক্যারেক্টার এই সরকারকে প্রায় 55 বছর এই সামরিক জান্তা মিয়ানমারের কিন্তু আইসোলেশনে আসতে পারবে, তাতে তারা কিছু পরোয়া করতে, কারণ তাদের পিছনে তো বড় শক্তি আছে। তারা ওই এক শক্তি, যেমন উত্তর কোরিয়া, তাদের সাথে সারা বিশ্ব নাই, আছে একটা দুটো, তাদের উপর ভর করে তারা। সুতরাং বিভিন্ন সময় স্যাংশনও দিতে লাভ নাই। আমরা কূটনৈতিক প্রক্রিয়ার সর্বস্তরে আমরা চেষ্টা করি, এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত গেছে, কিন্তু সেখানে দেওয়া ফল হয়নি, কারণ 5টা ভেটো পাওয়ারের 5 জনের 2 জনই এটা দিয়েছে। সুতরাং এই কূটনৈতিক প্রক্রিয়া কিন্তু আমাদের ইতিমধ্যে আমরা সকল পক্ষে জাতিসংঘে আবার প্রধানমন্ত্রী যাবেন, আগের জাতিসংঘে প্রধানমন্ত্রীর কাছে 4 দফা প্রস্তাবনা দিতে কণ্ঠভোটে সবাই সমর্থন করেছে, লাভ নাই। কারণ হচ্ছে কোফি আনান যখন তার বিদায়ী ভাষণ দেয় তখন তিনি বলেছিলেন যে জাতীয় সংঘ হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে একটা জাস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা ওপিনিয়ন ক্রিয়েট করার জায়গা, কিন্তু তাদের এক্সিকিউটিভ কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হলো 5 জনের কাছে নিরাপত্তা পরিষদ। সেখানে তো আবার চীন এবং রাশিয়া ভেটো দেয়, আবার মিত্র শক্তি ভারত, এই যে নাম বললেন ফয়েজ ভাই, নাম বললেন এই চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, চীন, এইসব দেশ কূটনৈতিক তরফ আমাদের বাংলাদেশের অবস্থাটা ভাবতে হবে যে আমরা কি তাদেরকে কনভিন্স করতে, উনি যে কথা বললেন এই কথা দিয়ে কনভিন্স করতে পারবো? এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি করা? হ্যাঁ, আমরা সামরিক যুদ্ধেও যেতে চাই না, কিন্তু আবার ফরেন পলিসিতে নরম গরম কিন্তু থাকতে হবে। আমরা তো এ যাবৎ কাল সব সময় কূটনৈতিক তৎপরতা মানেই নতজন প্রক্রিয়ায় চলছে, তার ফলে সামরিক বাহিনী তারা পাত্তাও দেয় নাই। আমরা তো যেভাবেই হোক না কেন, আমরা 78 সালে, আপনার 94 সালে তো রোহিঙ্গা কিছু ফেরত দিতে পেরেছি, তখন কিন্তু যেটা শুনেছি এবং মিডিয়াতে আসছিল কিছুটা নরম গরম ভূমিকা, এবং 74 সালে আপনি খেয়াল করে 78 সালে এই রোহিঙ্গা যখন আসে তখন তো বাংলাদেশ সরকার একটা কক্সবাজারে ক্যান্টনমেন্ট করে ফেলে। সুতরাং আমরা দেশে, এটা ঠিক, আমি দেখছি ওখানে সামরিক বাহিনীর মিয়ানমারের জনসংখ্যা সব দিক থেকে আমরা খুব পিছিয়ে নাই, সামরিক জনগণে আমরা অনেক বেশি। আর ধরেন আমরা এয়ারফোর্স এইগুলোতে আমরা একটু কমতি থাকলেও আমার মনে হয় না যে যুদ্ধের কথা আমি বলবো না, কিন্তু নরম গরম ফরেন পলিসি নরম গরম এখন লাগবে। কারণ এটা তো আমি টেলিভিশনে বলতে পারবো না, 11 লক্ষ লোক ইতিমধ্যে, এটা 13-14 লক্ষ হয়ে গেছে এবং এটা বাড়তেই থাকবে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় কূটনীতিক তৎপরতা চালাবো, তাদের মধ্যে বলা শুরু করে দিতে যে রোহিঙ্গাদের আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করার রিকোয়েস্ট করা হচ্ছে। আপনি চিন্তা করেন, আপনার আফগানিস্তানে আমেরিকা $2.5 ট্রিলিয়ন খরচ করলো, 20 বছর যুদ্ধ করলো, এখন ওখান থেকে পালায়া বলে বাংলাদেশকে অনুরোধ করে আমাদের এখান থেকে কিছু নাও। কেন ওনারা নিতে পারে না? বাংলাদেশ কেন নেবে? আমরা তো 11 কোটি 15 কোটি হয়ে গেছে, আমরা এই বোঝা কেন নেব? আন্তর্জাতিক সম্প্রদায়, বর্তমান গ্লোবাল পলিটিক্স এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কেউ দায়িত্ব নেবে না। আমাদের সমস্যা, আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বারবার বলছেন। ধন্যবাদ এম এ আজিজ। আমি এই প্রসঙ্গ নিয়ে সাইফুল আলমের কাছে যেতে চাই। সর্বশেষ চীনও কিছুটা বাংলাদেশের পক্ষে মত দিয়েছিল, আবার একই সাথে দেখা গেছে যে বিশ্বব্যাংক ভিন্ন দৃষ্টিভঙ্গি ধারণ করছে রোহিঙ্গাদের বিষয়ে। সব কিছু মিলে আন্তর্জাতিক পরিস্থিতি যেটি, রাশিয়া রয়েছে, ভারত রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে, সব কিছু মিলে আপনি আশার কোনো আলো দেখতে পান কিনা, এবং সেই সাথে জান্তা সরকারের সাথে আসলেই বাংলাদেশ এখন কোনো রকম সংলাপে যেতে পারে কিনা এবং তাদেরকে বোঝানোর সেই সক্ষমতা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মুন্সি ভাইকে এবং আজিজ ভাইকে, চমৎকার আলোচনার সূচনা করেছেন। কিন্তু আমার যেটি মনে হয় যে আশার খুব দ্রুত কিছু ঘটবে, ভালো কিছু, এটা আমি আশা করি না এই কারণে যে মিয়ানমারকে আমাদের চিনতে হবে। আমরা মিয়ানমারকে দীর্ঘদিন ধরে দেখছি, তাদের বক্তব্য দেখছি, পেশি শক্তির তাদের যে আস্ফালন সেটি দেখছি, কিংবা তাদের মিত্ররা খুব সংখ্যায় কম হলেও তারা যেভাবে পাশে দাঁড়াচ্ছে এবং যেরকম শক্তিশালী, সেই জায়গাটায় আমরা কিন্তু কিছু করতে পারছি না। এটি সত্য যে 2-4টি দেশ ছাড়া
সারা বিশ্বের সমর্থনটা কিন্তু আমাদের দিকে। এই কারণে যে আমরা একটি সত্যের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশে যে 11 লক্ষ মিয়ানমারবাসী এসছে, তারা কিন্তু মিয়ানমারের মানুষ। সংকটটা তাদের দেশে সৃষ্টি হয়েছে এবং সেই সংকট, সেই সমস্যায় বাংলাদেশ এখন জর্জরিত। যেটি আজিজ ভাই বলেছেন, যথার্থই বলেছেন যে এই সমস্যা থেকে আমরা কবে রেহাই পাবো, নিস্তার পাবো, সেটি কিন্তু আমরা বলতে পারি না। এখন আমরা নানা রকম চাপ দেখি। আপনি দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, বিশ্বের অন্যান্য দেশ বলেন, সবাই কিন্তু বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল এবং বাংলাদেশের সমস্যাটা বুঝতে পারছে। কিন্তু পারছে না কারা? পারছে না মিয়ানমার সরকার। পারছে না কারা? পারছে না তার 2-3টি মিত্র শক্তি, এবং সেই 2-3টি মিত্র শক্তি এত শক্তিশালী যে সেই শক্তিকে ভেদ করে আমরা আমাদের সত্যকে প্রতিষ্ঠা করতে পারছি না। সত্যকে প্রতিষ্ঠা করতে পারছি না এই সেন্সে যে আমরা এর সুরাহাটা করতে পারছি না। বরং আমরা এখন মাঝে মাঝে দেখি ঘুরে ফিরে তারা এদের বাংলাদেশে স্থায়ী করার একটা অপপ্রয়াস নিচ্ছে, যেটি কিন্তু আমরা কোনোভাবে মানতে পারি না এবং আমরা মানি না এই কারণে যে আমরা দেখেছি 78 এবং 94 সালের কথা বলেন আজিজ ভাই, 78 এবং 94 সালের অবস্থা আর আজকে 2021 সাল কিংবা 20 সালের অবস্থা অনেক ভিন্ন। সেই সময় আমরা যেই কাজটি করতে পারতাম কিন্তু করি নাই, এখন সেটি করা খুব কঠিন। আপনিও এটি বোঝেন, আমি একটু বেশি বলতে চাই না, মুন্সি ফয়েজ ভাইও বোঝেন যে আমরা 78 অথবা 94 সালে যেটি করতে পারতাম সেটি আমরা তখন করি নাই। এখন সেটি করা কঠিন, খুবই কঠিন, এবং আমাদের সেরকম একটি ঝুঁকির মধ্যে যাওয়া কোনোভাবে সমীচীন নয়, যে কারণে কূটনৈতিক তৎপরতার বাইরে আর অন্য কোনো পথ নেই। বাংলাদেশের পক্ষে অন্য কোনো অবস্থান গ্রহণ করা সেটি আমাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে। এবং সেই কারণে যে আমরা যেই পথে চলছি সেই পথেই কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। আমাদেরকে মিয়ানমারের যে 2-3টি শক্তিশালী সমর্থক রয়েছে তাদের কাছে আমাদের বারবার যাওয়া দরকার, এবং তারা যে আমাদের খুব দূরের শক্তি তা কিন্তু নয়। নানা কারণে তারাও আমাদের সঙ্গে সম্পর্কিত, কিন্তু মিয়ানমারের স্বার্থটা তারা বেশি দেখছে। মানে সেই স্বার্থের জায়গাটি আসলে বোঝানো দরকার, যেটি মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন। সাইফুল আলম, ধন্যবাদ। একটু আমি মাঝপথে মুন্সি ফয়েজ আহমেদের কাছে যেতে চাই। এই আলোচনার প্রথম পর্ব শেষ করার আগে আরেকটি বিষয়ে যদি একটু মুন্সি ফয়েজ আহমেদ বলেন, সেটি আফগানিস্তান প্রসঙ্গ। আমরা মিয়ানমার প্রসঙ্গের বাইরে এসে সেখানে বলা হচ্ছে যে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা না পাঠালে কিছুদিনের মধ্যেই লাখ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়তে পারে, এবং এটি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে ঘোষণা করা হয়েছে। এই মানবেতর পরিস্থিতি এবং সেখানকার রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে আসলে সাধারণ মানুষ কতখানি ঝুঁকিতে? সেখানকার সাধারণ মানুষ তো পুরোপুরি ঝুঁকিতে। সেখানে মানে তালেবান বলেন বা তাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরতে পারে বা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে বা তাদের বিরুদ্ধে কাজ করছে যেসব শক্তি, তারা তো নিজেদের কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের তো কোনো ব্যবস্থা নাই। যে ওই যে বলে না, বাঘের সিংহে লড়াই করে উলুখড়ের কষ্ট হয়, তো এখানে সেই সাধারণ মানুষের অবস্থা তো উলুখড়ের মতো। তারা পদদলিত হচ্ছে এবং তাদের নানান রকমের কষ্ট, তাদের দিনে দিনে সেই কষ্ট দুর্বিষহ হয়েছে। খাবার যদি না থাকে তখন কিভাবে চলবে? বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, মহিলারা যারা আর কিছু করতে পারে না, তাদের কি অবস্থা হবে সেগুলো তো চিন্তার বিষয়। বরং আমি এখানে যেটা বলবো, আপনি হয়তো প্রশ্ন করতে যে করেন নাই, সেটা হলো যে বাংলাদেশ সেখানে সাহায্য সহযোগিতা দেবে কিনা। বাংলাদেশের নিজের তো অবস্থা খুব ভালো যে তা তো নয়, কিন্তু তারপরেও বাংলাদেশ নিজেকে একটা অবস্থানে তৈরি করে নিয়ে এসছে। বিভিন্ন জায়গায় কোনো অসুবিধা হলে সেখানে মানুষের জন্য এগিয়ে যায় বাংলাদেশ। এটা এখন মোটামুটি স্থাপিত, সবাই জানে, প্রতিষ্ঠিত একটা সত্য। সুতরাং এখানে যদি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ওখানে সাহায্যের জন্য আহ্বান আসে, জাতিসংঘ থেকে যদি আহ্বান আসে, বাংলাদেশ আমি মনে করি যে সেখানে অল্প হলেও অংশগ্রহণ করা উচিত হবে। এবং তার ফলে সেটা এখন যাই হোক, একটা হলো আমাদের মানবতার দিক থেকে আমরা দেখবো, পরবর্তীতে এটা অন্যভাবে আমাদেরকে উপকৃত করতে পারে, সেজন্য সেইভাবে খেয়াল রাখে। কিন্তু আসল কথা হলো যে ওই মানুষগুলোর জন্য যেন আমাদের মনের যে বেদনা সেটার জন্য নিখাদ হয়, সেটার জন্য সিনসিয়ার হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেন অনেক বড় বড় দেশের মতন কুম্ভীরাশ্রু না বিসর্জন করি, আমাদের অশ্রুগুলো যেন সত্যি সত্যি আমাদের
মন থেকে, হৃদয় থেকে নিঃসৃত হয়। জি, অসংখ্য ধন্যবাদ মুন্সি ফয়জ আহমেদ। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে বাকি দুজনের সাথে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আলোচনায় আমাদের সাথে আজকে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এই পর্বে কথা বলতে চাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। রাজধানীতে ডেঙ্গু রোগী বাড়ার কারণ হচ্ছে কঠোর বিধিনিষেধ, যেটি কোভিডের কারণে দেওয়া হয়েছিল। এটি বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী আজকে মন্ত্রণালয়ের একটি সভায়, এবং মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই সভাতেই দক্ষিণের মেয়র। সাইফুল আলম, আপনার কাছে যেতে চাই। আমরা কিন্তু ডেঙ্গু দমনে কর্তৃপক্ষের ভূমিকা একটি মূল্যায়ন জানতে চাই আপনার কাছে। আমরা প্রায় প্রতিদিনই টেলিভিশনে মেয়রদেরকে দেখছি, বিভিন্ন অভিযানে যাচ্ছেন তারা, একেবারে ঘরে ঘরে যাচ্ছেন। এইটিকে একা সিটি কর্পোরেশনের পক্ষে সামলানো সম্ভব কিনা? সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ আমরা লক্ষ্য করছি, এবং আমরা প্রায় প্রতিদিনই মেয়রদের দেখছি যে তারা প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন এবং সচেতন করার নানা রকম প্রয়াস নিচ্ছেন। এটা ঠিক যে ডেঙ্গু প্রতিরোধের জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের দায়িত্ব, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখানে একটা সম্মিলিত দায়িত্ব আছে। আমরা যারা নাগরিক শহরের, তাদের একটা সবচেয়ে বড় ধরনের দায়িত্ব আছে। কারণ আমি ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রটা যদি আমি তৈরি করি, এবং সেটি যদি ঢাকা শহরে কত লক্ষ হোল্ডিংস এক্স্যাক্টলি আমার জানা নাই, কিন্তু এটা ঠিক যে এই সমস্ত বাড়িতে সিটি কর্পোরেশনের পক্ষে ঔষধ ছিটানো, যেটি অনেক সময় বলে, সেটি দেখা কিংবা নজরদারি করা এবং প্রতিটি বাড়িতে যাওয়া অসম্ভব ব্যাপার। এটা বিশ্বের কোনো দেশেই কোনো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে যেতে হয় বা যায়, এটা আমার জানা নাই। এখন যেটি হলো যে ডেঙ্গু কোন সময়ে মোটামুটি অ্যাডিস মশাটা প্রজনন বাড়ে, ডেঙ্গু রোগটা বাড়ে, এটা কিন্তু আমাদের জানা। এবং আমরা জানি যে গত বছর কিংবা তার আগের বছর আমরা একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করেছি। সেরকম একটি পরিস্থিতি আমাদের অভিজ্ঞতায় আছে, কিন্তু আমরা এবার কোভিড পরিস্থিতির কারণে সেই পূর্ব প্রস্তুতিটা সেভাবে হয়তো নিতে পারি নাই। এখন যেটি বলা হচ্ছে যে কঠোর বিধিনিষেধের কারণে কঠোর বিধিনিষেধটা বড় কথা না। বড় কথাটা ছিল যে আমাদের অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে কলকাতা সিটি কর্পোরেশনে যেটি করেছে 2 বছর আগে, যেটি আমরা প্রত্যক্ষ করেছি, তারা কিন্তু বারবার বলেছে যে এটা একটা সারা বছরের কর্মসূচি। আমরা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এসে যদি আমরা আমাদের হুঁশ হয়, তাহলে কিন্তু আমরা সামাল দিতে পারবো না, এবং সামাল দিতে দিতে দেখা গেল আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। না, মানে আজকে মন্ত্রী তাজুল ইসলাম যেটি বলতে চেয়েছেন যে কঠোর বিধিনিষেধের সময় অনেক মানুষ ঢাকা থেকে দেশের বাড়ি চলে গিয়েছে, তাদের বাড়িঘর খালি ছিল, তারপর নির্মাণাধীন অনেক ভবনের কাজ থমকে ছিল, সেসব কারণেও এই লার্ভা বৃদ্ধি পেয়েছে, মানে অন্য কাজের পাশাপাশি। হ্যাঁ, এটা ঠিক যে নির্মাণাধীন ভবন একটা বড় সংকট তৈরি করে, এই ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে সংকট তৈরি করেছে। কিন্তু খুব বেশি সংখ্যক মানুষ যে বাড়িতে চলে গেছে, এইটা আমার পরিসংখ্যানটার সঙ্গে আমি ঠিক একমত না। কিন্তু নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ, এটি ঠিক, এবং সেখানে নানা রকম জলাধার তৈরি করে, নানা রকম পানির থাকে, এবং সেখানে অ্যাডিস মশার আধার, এটি সত্য কথা। তো সেই জায়গাটায় আমরা যথেষ্ট, এখানে একটি বিষয় হলো যে আমরা ওইসব বাড়ি যারা তৈরি করেন তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত, বোধ সম্পন্ন এবং সচেতন, কিন্তু এক্ষেত্রে কেন যে অসচেতন একটি কর্ম করেন এটি আমি বুঝতে পারিনি। আর ঢাকা শহরে যদি আমরা দেখছি যে জরিমানা করা হচ্ছে, জরিমানা করে এই সমস্যার সমাধান করা যাবে। এই সমস্যার সমাধান করতে হলে যেটি দরকার যে এই বছরের অভিজ্ঞতা থেকে আগামী এই প্রক্রিয়াটি চলমান রাখতে হবে সারা বছর, যাতে কোনো অবস্থাতেই কোথাও পানি, আমার এটিকে আমার একটা নাগরিক কিংবা আমার জীবনের সঙ্গে একটি অভ্যাসে পরিণত করতে হবে যে আমার বাড়িতে কোথাও আঙিনায় পানি জমে থাকে। এটি যদি আমরা সবাই করতে পারি, তাহলে তো আপনি সিটি পরিচ্ছন্নতা জায়গাটির সচেতনতা নিজেদের মধ্যে গড়ে না তুললে আসলে মানে একা সিটি কর্পোরেশন পক্ষে সম্ভব না। কিংবা আপনার টায়ারের মধ্যে পানি থাকা, অথবা ফুলের টবে পানি থাকা, যেটি বলেছেন, হ্যাঁ ছাদ বাগান করবো আমি, কিন্তু তার সঙ্গে কি আমি মৃত্যু ডেকে আনবো? এই জায়গাটায় সচেতনতা, নাগরিক সচেতনতা বছরের জন্য দরকার। সাইফুল আলম, ধন্যবাদ। আপনার অনুমতি নিয়ে আমি একটু এম এ আজিজ সাহেবের কাছে যেতে চাই। কয়েকটা পরিসংখ্যান একটু দিই যে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 278 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, ঢাকার মধ্যে আছেন 230 জন। এ নিয়ে সর্বমোট
প্রতিদিনই হ্যাঁ। 200-250-র উপর আক্রান্ত হ্যাঁ, সর্বমোট এটি স্বাস্থ্য ভয়াবহ অধিদপ্তর অবস্থা। বলছে যে 1090 জন। এখন এই স্বাস্থ্য ব্যবস্থাপনার সফলতা কতখানি আসছে? আজিজ, আপনার কাছে প্রশ্ন, কোভিডের পাশাপাশি প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছেই, সেই জায়গাটিতে আসলে কতখানি সচেতনতা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে? আমি সাইফুল ভাইয়ের সাথে একমত হয়ে শুধু একটা জিনিসই আমি যোগ করতে চাই, যে উনি যা বলেছেন সব ঠিক আছে, তার সাথে একটা জিনিস যোগ, একটা কমিউনিটি আপনার সার্ভিস লাগে। আপনার এই যে ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে প্রত্যেকটা লোকালিটিতে আপনার ছাত্র, শিক্ষক, পলিটিক্যাল কর্মী, কমিশনার নেতৃত্বে এই বাসায় বাসায় আপনার সচেতনতা তৈরি করা, কিছু কিছু জায়গায় আইন প্রয়োগ করা, অর্থাৎ সারা বছর ব্যাপী এটা প্রক্রিয়া চালায়। কারণ করোনা যে ডেঙ্গুতে আপনার ডেঙ্গু মশাতে তৈরি হয়, সৃষ্টি হয়, এটা কিন্তু এটা ঠিক যে আপনি দেখেন ময়লা নর্দমা এখান থেকে হচ্ছে না, স্বচ্ছ পানির থেকে হচ্ছে, এটা তো পাশা পানি থেকেই হচ্ছে। আর যেটা বলা হয়েছে যে বিধিনিষেধের কারণে মানুষ চলে গেছে, তো মেইনলি শ্রমিকরা। এখন যেখানে বিল্ডিং হয়েছে সেখানে শ্রমিকরা আছে, কিন্তু সেই বিল্ডিং এ তো পাহারাদার, মালিকের পাহারাদার তো আছে। ওইটা পরিষ্কার করতে কতজন লাগে? একজনই তো এনাফ। কিন্তু এই জন্যই আমার বলতে নজরদারিটা বেশি করা দরকার। এখন আপনি যেটা বলেছিলেন চিকিৎসা হলে বিশেষজ্ঞরা যেটা বলেছে, এই ডেঙ্গু চিকিৎসা করোনার সময় একটু টিপিক্যাল, কারণ ডেঙ্গু এবং কোভিড এর যে সিমটম প্রায় এক। সুতরাং যখনই ডেঙ্গু হচ্ছে বা যে সংক্রমণ দেখা যাচ্ছে, ধরেন জ্বর, সর্দি, হাসি, কাশি, ব্যথা, এইসব জিনিসগুলো কিন্তু আপনার ইয়েতেও হচ্ছে, ডেঙ্গুতেও হচ্ছে, করোনায় হচ্ছে। প্রথম দিকে চিকিৎসায় এখন যে চিকিৎসা একটা হলো ডেঙ্গু হলে প্লাটিলেট ফল করে, অর্থাৎ এটা করোনা চিকিৎসার উল্টা। সুতরাং চিকিৎসা যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিরাট সমস্যা। সুতরাং এই জন্য করোনা ডিটেক্ট করা, আবার করোনা আপনার 3 দিনের আগে যদি ডেঙ্গু হয় 3 দিনের আগে কিন্তু বুঝতেও পারবেন না যে ডেঙ্গু হলো না সাধারণ ফ্লু হলো, এই হলো ব্যাপার। আর চিকিৎসার ক্ষেত্রে যা চিকিৎসা চলছে, আমাদের তো এখন করোনা একটু তো ইমপ্রুভ করছে। এখন আপনার হসপিটাল গুলোতে কিন্তু শীত সংকট অত তীব্র নাই, সুতরাং চিকিৎসা যেটুকু দেওয়া সেটুকু দিচ্ছে। আমি তো মনে করছি করোনা চিকিৎসা আর ডেঙ্গু চিকিৎসা তো মানে সেই জায়গাটিতে মানে কোনো সমস্যা এখন পর্যন্ত আপনার চোখে পড়েনি, এবং সেই জায়গাটিতে আসলে নাগরিক সচেতনতার জায়গাটি আপনারা দুজনেই বলেছেন, সাইফুল আলম এবং আজিজ, সেই জায়গাটি নিশ্চয়ই মানে সাধারণ নাগরিক হিসেবে সচেতন হওয়া খুব জরুরি। আমি একটু বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। সাথে থাকুন আপনারা দুজন, এবং নিশ্চয়ই সাথে পাবো দর্শকদেরও। ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক আজিজ আছেন আমাদের কাছে। দিনাজপুরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। চিরির বন্দরে মা ছেলেকে অপহরণের ঘটনায় পুলিশের সিআইডির এএসপি সহ 5 জন কারাগারে। আমি সাইফুল আলম আপনাকে জানতে চাই, এই কি একটি মানে বিচ্ছিন্ন ঘটনা, নাকি পুলিশের আরো অনেক অপরাধ প্রবণতার খবর আমরা পাই, তারই কি ধারাবাহিকতা? না, এটি অত্যন্ত, প্রথম কথা হলো এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। যারা আমার জীবনের নিরাপত্তা দেবে, আমি বিপদে আপদে যেখানে গিয়ে দাঁড়াবো, সেই জায়গাটাই যদি এগুলো হয়, তাহলে কিন্তু আমাদের বিশ্বাস এবং আস্থার জায়গাটা আমরা দারুণভাবে হারাই। এটি নতুন কোনো ঘটনা নয়, এর আগেও কিন্তু এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমরা বিশ্বাস করি যে মানে আইনের রক্ষক হলো পুলিশ, এবং মানুষের জীবন মালের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের একটি দায়িত্ব রয়েছে। সেটি যদি তাদের দ্বারাই বিঘ্নিত হয়, এবং অতীতে কোনো অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা জানি যে গত সাম্প্রতিক সময়ে প্রায় 200-র উপরে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমার প্রশ্ন হলো যে 200-র উপরে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এগুলো তো অভিযোগের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু অভিযোগ পর্যন্ত গড়ায় না এমন সংখ্যা আরো অনেক বেশি। কারণ অনেকেই মনে করে যে আমি অভিযোগ করতে গেলে আবার না হয়রানির শিকার করি, নানা রকম ঝামেলার মধ্যে পড়ে যায়, যে কারণে অনেক ক্ষেত্রে কিন্তু অভিযোগই হয় না। আমার মনে হয় যে এই বিষয়টি কিন্তু পুরো বাহিনীর সুনামের জন্য, তাদের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস সমুন্নত রাখার জন্য, কিংবা প্রতিষ্ঠিত করার জন্য, কিংবা সেটি আরো দৃঢ় করার জন্য এটি একটি সম্মিলিত প্রয়াসের দরকার আছে এজন্যে যে সাধারণ মানুষের ভরসাস্থল কয়েকটি জায়গা আছে। যেমন আমরা মনে করি যে আমরা সাংবাদিকতার মান নিয়ে হয়তো আমাদের প্রশ্ন আছে, কিন্তু আমরা এখনো মনে করি যে মানুষের
অনেক কিছুর প্রত্যাশার জায়গাটা সাংবাদিকদের কাছে তারা তুলে ধরেন, যে কারণে আপনি লক্ষ্য করবেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন মানববন্ধন হয়। বাংলাদেশে কি আর জায়গায় নাই? ঢাকা শহরে কি এর চেয়ে ভালো জায়গা নাই? কিন্তু সেখানে মানববন্ধন হচ্ছে, সেখানে প্রতিদিন বক্তৃতা হচ্ছে, সেখানে অনশন হচ্ছে, কারণ মানুষ মনে করে, তাদের বিশ্বাস এবং আস্থা এখনো আছে যে ওই জায়গাটায় গিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা যারা নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, তাদের কথাগুলো রাষ্ট্র যারা পরিচালনা করেন কিংবা বিভিন্ন দায়িত্বশীল জায়গায় যারা আছেন তাদের কানে পৌঁছাবে, অনেক কিছুর হয়তো সুরাহা মানে হয়ে আপনি যাবে। বলছেন যে এরকম একটি ঘটনায় সবচেয়ে বেশি মানে প্রভাবিত হয় ভাবমূর্তি, ক্ষুণ্ণ হয় না ভাবমূর্তি এবং আস্থার জায়গাটি। ক্ষতিগ্রস্ত কিন্তু পুলিশ বাহিনী হচ্ছে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা, তো এরকম বিচ্ছিন্ন 5টি 10টি ঘটনার কারণে সামগ্রিকভাবে কিন্তু পুরো বাহিনী একটি প্রশ্নের মধ্যে সম্মুখীন পড়ে হয়ে যায়, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সাইফুল আলম, বিষয়টা ধন্যবাদ। বিচ্ছিন্ন। এম এ আজিজের কাছে একই প্রশ্ন নিয়ে যাই তাহলে, এই রক্ষকের ভক্ষকের ভূমিকা থামানোর বাস্তবতা আদৌ সম্ভব কিনা আমাদের এদেশে? সেখানে প্রযুক্তি নাকি প্রশিক্ষণ কিংবা রাজনৈতিক সদিচ্ছা, কোনটি বেশি প্রয়োজন? এম এ আজিজ আছেন আমাদের সাথে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? আমার মনে হয় অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন, কারিগরি ত্রুটির কারণে তার কথা আমরা শুনতে পাচ্ছি না। সাইফুল আলম, আপনি কি একটু এই প্রসঙ্গে আপনার? না, এটি সত্য কথা যে আমরা কিন্তু এখনো যে পুলিশ বাহিনীর উপর বিশ্বাস বা আস্থা হারিয়েছি তা না, কারণ এই জায়গাটায় আস্থা হারালে আমরা যাবো কোথায়? এবং সেই জায়গায় কিন্তু আমরা বারবারই ওখানে যাব। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমরা পুলিশের সংস্কারের একটা বড় প্রয়োজন আছে। পুলিশ বাহিনীতে সংস্কারের কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনছি, সেটি কিন্তু হয়নি। নানা কমিটি হয়েছে, নানা রকম সুপারিশ এসছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা যেতে পারিনি। আমরা অনেক সময় স্লোগান শুনি যে পুলিশ জনগণের বন্ধু। হ্যাঁ, আমরাও এটি ভাবতে চাই, আমরা বিশ্বাস করতে চাই, এটি আমরা আস্থায় নিতে চাই। সেই কারণে আমার মনে হয় একটা কাউন্সিলিং দরকার, এবং পুলিশ বাহিনীতে যারা চাকরি করেন তাদের সকলের সেই কাউন্সিলিংটার মধ্যে থাকা দরকার। এবং একেবারে ঊর্ধ্বতন পর্যায় থেকে যদি সেটি আমরা কঠোরভাবে মনিটরিং করি, কঠোরভাবে মেনটেন করি, তাহলে আমার মনে হয় সংখ্যাটাও কিন্তু এখন পুলিশ বাহিনীর অনেক বেশি। আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা এখন প্রায় 3 গুণ। তো সেখানে এরকম ঘটনা জায়গায় জায়গায় ঘটছে, যেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখছি। শুধুমাত্র যে অনেক সময় মানে জনগণের উপর তাদের বিরূপ আচরণ সেটি নয়, এর বাইরেও কিন্তু। সাইফুল আলম, ধন্যবাদ। এম এ আজিজকে আমরা পেয়েছি। খুব সংক্ষেপে যদি এম এ আজিজ, আপনি আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এম এ আজিজ, যদি খুব সংক্ষেপে, আমাদের একদম আলোচনা শেষে যদি এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতাম। দেখেন, এটার সাথে জড়িত একজন এসআই, একজন সিপাহি। আমার খুব কষ্ট লেগেছে, একজন এএসপি লেভেলের অফিসার এবং এসআই, তাদের তো রীতিমতো ট্রেনিং হয়, সিরিয়াস ট্রেনিং হয়, তাদের মধ্যে এই প্রবণতাটা কেন ডেভেলপ? সুতরাং এটা তো স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন করে দেখা যাবে না, কারণ নৈতিক ফলন ভালোভাবে ঘটেছে। এসপি লেভেলে এটা হয় না। আমার মনে হয় তাকে যে জায়গা পোস্টিং দেওয়া হয়েছে সেখানে মনে হয় ওই কানি বয় টাকা পয়সা ইনকাম করতে পারে না, তাহলে এই ধরনের একটা কাজ এসপি লেভেল থেকে কেন? মানে এটি আসলে, এই সংস্কারটি একেবারে তৃণমূল থেকে, মানে এই বাহিনীর সব ক্ষেত্রেই প্রয়োজন, নিশ্চয়ই সেটি বলতে চান। আজকে একদম সময় শেষ। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ, আমাদের সাথে ছিলেন সাইফুল আলম, দুজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।